আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। আজ আপনারা শুনবেন তারানাথ তান্ত্রিকের গল্প বিহানপুরের বিপদ। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প বিহানপুরের বিপদ। বিহারী মোহনের বাড়ির কাছ থেকে হাঁটতে হাঁটতে ফিরে আসছিল শিবু। বিহারী মোহনের বাড়িটা গ্রামের একদম শেষের দিকে। সেইখান থেকে হেঁটে আসা, অর্থাৎ পাশের গ্রামের রাস্তা শেষ করে এই গ্রামে এসে ঢোকা। শিবু সেটাই করেছে। সে পাশের গ্রামে কি একটা কাজে গিয়েছিল। ফিরতে ফিরতে রাত হয়ে যাওয়ার কথা, কিন্তু তেমনটা হয়নি। জোর কদমে পায়ে হেঁটে সন্ধে সন্ধে সে গ্রামে এসে ঢুকে পড়ে। পশ্চিম আকাশে সূর্য অস্ত গেছে অনেকক্ষণ আগেই। চারপাশের কালো অন্ধকারটা যেন একটু একটু করে পথের চারপাশটাকে নিজের বাঁধনে আবদ্ধ করে ফেলছিল। কোথাও আলোর সামান্য অংশটুকু পর্যন্ত নেই, কোথাও কিচ্ছু দেখা যায় না। শুধু হাঁটতে হাঁটতে একবার বিহারী মোহনের বাড়িটার দিকে তাকালো। আজ প্রায় বছর দুয়েক হয়ে গেল বিহারী মোহন বাড়ি ছেড়েছে। তার বাড়ির দাওয়ার কাছে শ্যাওলা জমেছে। বাড়ির উঠোনের মাঝে ছোট বড় ঘাসের চারা দেখা যায়। এখানে ওখানে ঝোপ জঙ্গল পর্যন্ত জন্মেছে। দু একবার এই বাড়ির কাছে উঠোনে শিয়াল ঘুরতেও দেখেছিল। কিন্তু আজ যখন শিবু বিহারী মোহনের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল বিহারী মোহনের বাড়ির দাওয়ার উপরে একটা আলো জ্বলছে। কে যেন চুপ করে বসে আছে সেখানে। একটু কৌতূহল হতেই শিবু সেই দিকে এগিয়ে গিয়ে ডাকল, ওখানে কে বসে আছে? শিবুর গলাটা শুনে বারান্দার কাছে বসে থাকা ছায়ামূর্তি যেন সচেতন হয়ে উঠল। পাশে জ্বালিয়ে রাখা হ্যারিকেনের আলোটাকে একবার তুলে ধরে নিজের মুখের কাছে আনতেই শিবু চমকে উঠল। আশ্চর্য, ওটা তো বিহারী মোহন। বিহারী মোহন, তুই এখানে? মানে তুই এতদিন পর কোথা থেকে এলি? শিবুর গলায় যেন একটা অবাক ভাব ঝরে পড়ে। বিহারী মোহন হ্যারিকেনের আলোটাকে আর একটু বাড়িয়ে দেয়। তারপর জড়ানো গলায় বলে, সে অনেক কথা শিবু, এখন সে কথা আবার বলা যাবে না। অন্য সময় আসিস, রাতের বেলা। বিহারী মোহন কথাটা বলতে গিয়েও চুপ করে যায়। শিবু আগ্রহ দেখিয়ে গ্রামের পথ ছেড়ে বাড়ির উঠোনের কাছে এসে দাঁড়িয়েছিল। সেইটা দেখেই বিহারী মোহন উঠে দাঁড়ায়, বলে, শিবু, কাল সকালে আসিস, এখন চলে যা। বিহারী মোহনের কথায় শিবু একটু মনক্ষুণ্ণ হলেও সে ভালো করে বিহারী মোহনকে চেনে। অকারণে সে এমন কথা বলতে পারে না। আর তাছাড়া ছোট থেকে শিবু আর বিহারী মোহন একে অপরের বন্ধু ছিল। না হয় বছর দুয়েক আগে সে এমনভাবে হারিয়ে যায়। তাই কৌতূহল শিবুর মনে জমা ছিল। তাই বলল, ঠিক আছে, তাহলে কাল সকালেই আসব। একটা কথা বলতো, আমাকে অনেকে বলেছিল তুই নাকি কোনো সাধুর সঙ্গ ধরেছিলি। দু একজন থাকে ওই নদীর উত্তরের দিকে কোনো এক গ্রামে, কোনো এক সাধুর সঙ্গে দেখেছিল তোকে। এই সব কথা কি ঠিক? আধো অন্ধকারে শিবু উঠোনের একদম কাছে এসে পড়েছিল। যেখানে বিহারী মোহন দাঁড়িয়ে আছে ঠিক সেইখানে। এবার মনে হলো বিহারী মোহন তার বাড়ির উঠোনের এক পাশের দিকে তাকিয়ে রয়েছে। সেদিকে বড় একটা ঝাঁকড়া গাছ ছিল। এখন সেই গাছের তলাটা ঘুটঘুটে অন্ধকার। এদিকে তাকাতেই শিবুর মনে হলো গাছের তলায় কে যেন দাঁড়িয়ে আছে। সে তাকাতেই হঠাৎ করে ছায়াটা পেছনের দিকে সরে গেল। শিবুর মনটা চমকে উঠতে যাবে, এমন সময় বিহারী মোহন বলল, সে অনেক কথা আছে শিবু, আজ তুই এখন ফিরে যা, কাল সকালে আসিস, না হলে তোর বিপদ হবে। সব কথা বলবো তোকে, সব কথা।
এই কথার পরে তো আর সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকা যায় না, তাই অনিচ্ছা সত্ত্বেও শিবু এগিয়ে গেল বাইরের দিকে। পিছন থেকে বিহারী মোহনের ফ্যাঁস ফ্যাঁসে অথচ কঠিন কথাগুলো ভেসে এলো। শিবু, গ্রামে কাউকে এখনই আমার কথা বলিস না। একটা মস্ত বড় বিপদে পড়েছি আমি, আর তুই একমাত্র আমায় সাহায্য করতে পারিস। এমনকি তোর বাড়িতেও কাউকে বলিস না যে আমি ফিরে এসেছি। দিনের বেলা আমার বাড়িতে এসে আমায় ডাকিস, তবে খবরদার অন্ধকার নামার পর আর কোনো দিন আমার বাড়ির চৌহদ্দির ভেতরেও আসবি না, আমি থাকি কিংবা না থাকি। বিহারী মোহনের কথাগুলো শিবুর মাথার মধ্যে ঢুকলেও সে কিন্তু কিছু বুঝতে পারল না। হাঁটতে হাঁটতে বাড়ির পথে রওনা দিয়ে শিবু ভাবল, বিহারী মোহনের মাথাটা খারাপ হয়ে গেছে, কিন্তু গাছের তলায় যে ছায়াটাকে আমি দেখতে পেলাম সেটা কে, সেটাই তো বুঝতে পারছি না। শিবু পথে হাঁটতে হাঁটতে অনুভব করল তার পেছনে পেছনে একটা পায়ের শব্দ তার দিকে এগিয়ে আসছে। আর কিছু না ভেবে সে পেছনের দিকে তাকালো। ততক্ষণে চাঁদের আলোটা আকাশে সামান্য উঠেছে। সেই চাঁদের আলোয় নিজের পেছনের দিকে তাকাতেই যে দৃশ্যটা শিবু দেখতে পেল, তাতে তার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। গ্রামের পথ ধরে তার পেছনে পেছনে তার কাছাকাছি যে এসে পড়েছে সে আর কেউ নয়, একটা আস্ত নরকঙ্কাল। তার সাদা খটখটে হাড়গুলো চাঁদের অল্প আলোয় ঝিকিয়ে উঠছে। শিবু পেছনের দিকে তাকাতেই সেটা যেন এবার অট্টহাসি করে উঠল। হাড়ে হাড়ে খটাখট শব্দ শুনে শিবুর মাথার ভেতর যেন পাগলের মতো হয়ে গেল। আর কথাটা বুঝতে পেরেই সে ছুটতে লাগলো গ্রামের দিকে। পেছনে সেই নরকঙ্কালটা কয়েক পা হেঁটে এলো তার পিছু পিছু। তারপর অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল সেই বিহানপুর গ্রামের অন্ধকারে। তোমরা যে কথা বলো সে কথা কিন্তু সব সময় সত্যি হয় না। তাছাড়া সব সময় এমন কিছু হয় না যেগুলো আমরা বুঝতে পারি। আরে না ঠাকুর মশাই, আপনি বুঝতে পারলেন না আসলে আমি কি বলছি। আমি বলতে চাইলাম এই যে মাঝে মাঝে তন্ত্রমন্ত্রের মাধ্যমে অনেক অদ্ভুত কিছু ক্রিয়া করা যায়। মানে এই ধরুন না, আপনি যেমন বলেন ওই কি যেন স্তম্ভন, হ্যাঁ, তারপরে সব সাধনা, তারপরে আরও অনেক কিছু, যাই হোক আমার মনে পড়ছে না। তো এসবের মধ্যে তন্ত্রের ক্ষমতা আছে সব থেকে বেশি, সে কথা আপনিই বলেছিলেন। তারপর যে সাধক এই কাজ করে তার মধ্যে থাকা অর্জিত ক্ষমতা। তবে এই সমস্ত কিছু ছাড়াও তো আরও কিছু রয়েছে, আমি সেই ব্যাপারেই বলছিলাম। দেখো, তন্ত্রের ব্যাপার অতি গুহ্য জিনিস। এর মধ্যে কোনো কিছু করা সম্ভব নয়। মানে সঠিক মন্ত্র, সাধকের মন্ত্র উচ্চারণ কিংবা পারিপার্শ্বিক অবস্থা, তিথি, নক্ষত্র, এই সমস্ত কিছু ছাড়াও আরও অনেক কিছু নির্ভর করে, যা তোমাদের কথায় বলে বোঝাতে পারবো না। এতক্ষণ পরে আমি বললাম, আচ্ছা, এমন কোনো অবস্থার মধ্যে আপনি পড়েছেন যেখানে তন্ত্র প্রক্রিয়া বা এমন কিছু রয়েছে যা আপনি আগে কখনো জানতেন না? মানে আপনি তো ধীরে ধীরে সব কিছুই জেনেছেন, আর সেগুলো নিয়ে নাড়াচাড়া করেছেন, কিছু শিখেছেন, আবার কিছু শেখেননিও, কিন্তু এমন কিছু যেটা প্রথমবার জানার পর আপনি বড় অবাক হয়েছিলেন? এমন তো অনেক কিছুই আছে। এইসব কথা বলতে গেলে অনেক অনেক সময় লেগে যাবে। তোমরা যখন এমন কিছু শুনতে চাইছো, তাহলে একবারের একটা কথা বলি। একবার অজ্ঞাতসারেই এমন এক অদ্ভুত অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম, সে কথা অনেক দিন পর্যন্ত আমার মনে ছিল। আসলে প্রথমত তখন এই পথে আমি নতুন। মধুসুন্দরী দেবীর সঙ্গে আমার সাক্ষাৎও হয়নি। তাছাড়া জানার কৌতূহল আর আমার অদৃষ্ট আমায় এমন এক জায়গার মধ্যে নিয়ে গিয়েছিল, সে কথা তোমাদের আর কি বলবো। যাই হোক, তাহলে সেই কথাই বলি। তারানাথ এরপরে বলতে শুরু করল, আজ সকালে কিশোরী যখন আমার বাড়িতে আসে তখন তার মুখটা কেমন যেন মিইয়ে রয়েছে দেখে বললাম, কি ব্যাপার, মুখটা এমন লাগছে কেন? আর কি বলি তোমায়, আরে বড় সমস্যার মধ্যে পড়েছি। এই আমাদের মেস বাড়িতে সেই রমানাথ চক্রবর্তীর যে বিপদের কথা তোমায় বলেছিলাম, মনে আছে? সেই বিপদ কমার বদলে বেড়েই চলেছে।
ঠাকুর মশাই যা বলে দিয়েছিলেন তাতে কিছুদিন পর্যন্ত অব্যাহতি ছিল, কিন্তু আবার মানে ব্যাপারটা নতুন করে যেন আবার শুরু হয়েছে, বুঝলে? সে তো আমি বলেছিলাম। তাছাড়া তারানাথ তো নিজেও বলেছিল ওতে সামান্য সময়ের জন্য অব্যাহতি হতে পারে, তারপরে অবশ্যই তারানাথের কাছে যেতে হবে। আরে তাতেই তো সমস্যা। আমি সে কথা ভদ্রলোককে বলতে ভদ্রলোক বললেন, কি এমন তান্ত্রিক তিনি যে সমস্ত কিছু নিজেই বুঝে কোনো উপায় বার করতে পারছেন না। এবার বলো তো আমি কি করব এখানে? না, তুমি ভালো বুঝবে, বুঝলে? ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিধান এনে তাকে কয়েকদিনের জন্য সমস্যা থেকে অব্যাহতি দিলাম। তিনি নিজে বাড়ি থেকে কোথাও যাবেন না, অন্যকে নাকি তার কাছে আসতে হবে তাকে সাহায্য করার জন্য। আরে চুপ করে থাকো, ছেড়ে দাও। যখন ঠেলায় পড়বে তখন নিজেই সুরসুর করে আসবে, দেখবে। এখন হয়তো তেমন কোনো সমস্যা হয়নি, তাই। আরে এতদিন চুপ করে ছিলাম, কিন্তু আজ সকালে যে ব্যাপারটা ঘটলো তারপরে আর চুপ করে থাকতে পারছি না। জানো কি হয়েছে? বেরিয়ে আসার সময়ে আমাদের ম্যানেজার, মানে মেশবাড়ির যে ম্যানেজার, তার কথা তো তুমি জানো। সে জানালো ওই রমানাথ বাবু নাকি কোন এক তান্ত্রিককে কোথা থেকে ধরে এনেছিলেন। কাল সন্ধ্যের দিকে সেই তান্ত্রিককে মেশবাড়ির পেছনের দিকে দেখা গেছে। এবার ওরা কি করতে চাইছে আর তাতে মেশবাড়ির কোনো বিপদ যেন না হয়, এই নিয়েই আমি শুধু না, মানে সবাই একটা চিন্তার মধ্যে রয়েছি আর কি। এতক্ষণ পর কিশোরীর চিন্তার আসল কারণটা আমি বুঝতে পারলাম। বললাম, তা নিয়ে চিন্তা করার কিছু আছে বলে তো আমার মনে হয় না ভাই। দেখো, যেটা হওয়ার সেটা তো হবেই। রমানাথবাবু যদি তোমার কথা না শুনে নিজে থেকেই কিছু করতে চান, তাহলে তুমি তাতে কি করবে? তোমরা একটু সাবধানে থেকো। এতক্ষণ পরে কিশোরীর কথার আসল মানেটা বুঝতে পেরে একটু অবাক হলাম। তারানাথ যে নিজেই বলে অনেক তান্ত্রিক সাধুসন্ত থাকে যারা নিম্ন স্তরের ক্ষমতাধারী, তাদের ক্রিয়াকলাপ মাঝে মাঝে পারিপার্শ্বিক এবং অন্যান্যদের ওপর প্রভাব ফেলে। তাই নিয়েই তারানাথের সঙ্গে প্রথম কথা হচ্ছিল। তারপর একসময় তারানাথ আসল গল্প বলতে শুরু করলো। আগেই বলেছি, সেই সময়টা প্রথম দিকে, একেবারে প্রথমে নয়। ওই মাতু পাগলির সঙ্গে সাক্ষাৎ হয়ে তখন গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে কয়েক বছর কাটিয়েছি। এখানে ওখানে ঘুরে বেড়িয়ে যতই দেখি ততই যেন আশ্চর্য হই। আসলে আমাদের গ্রাম বাংলার মধ্যে যে এত রূপ আছে, সেই কথা গ্রাম বাংলার মাঝে না থাকলে বোঝা যায় না। যারা বাড়িতে বসে নিশ্চিন্ত সংসার জীবন নিয়ে ব্যস্ত থাকে আর মনে করে এই হলো জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, তারা বড্ড বোকা। সকাল থেকে রাত পর্যন্ত এক স্থির জীবনের মধ্যে থেকে কোনো কিছুই ভালোভাবে বোঝা যায় না। অথচ আমার সকাল থেকে রাত পর্যন্ত সবকিছুই থাকতো অনিশ্চিত। কোথায় খাওয়া জুটবে, কোথায় দুদণ্ড শুয়ে বিশ্রাম করতে পারবো, কিংবা প্রবল বৃষ্টিতে কোথায় আশ্রয় নেব, এই সব কিছুই ছিল আমার জীবনে অনিশ্চিত। বাড়ি থেকে বেরিয়ে পড়ার পর থেকে তখনও পর্যন্ত এমনভাবে চলছে। তখনও কিন্তু বাড়িতে ফিরে আসিনি। তার মাঝে এমন যখন চলছে, একদিন সাধু সঙ্গের মধ্যে গিয়ে পড়েছিলাম। 10-12 জন সাধু মিলে এক জায়গায় কোনো ক্রিয়া করছে, আর তাদের সঙ্গে 2 দিন রইলাম। তৃতীয় দিনে বুঝতে পারলাম যে না, এদের সঙ্গে চলবে না। এরা হলো নিম্ন স্তরের সাধক, কিছু খারাপ, কিছু নিম্ন স্তরের অপদেবীর ক্রিয়া করছে। এইসব ক্রিয়া করে প্রায় দিন কয়েকের মধ্যে তারা কিছু ক্ষমতা লাভ করবে। জায়গাটা একটা জঙ্গলের মাঝে, খানিকটা ফাঁকা জায়গার মাঝে। তো সেখান থেকে চলে আসবো বলে বেরিয়ে পড়লাম। যখন বেরিয়েছি তখন বিকেল হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে প্রায় সন্ধে সন্ধে মতো সময়ে একটা গ্রামের চৌহদ্দির কাছে এসে পৌঁছালাম। এইদিকে 2 দিন ধরে সাধু সঙ্গের কাছে কাটিয়েছি। তারা এই 2 দিনে কেউ কোনো কিছুই খায়নি, এমনকি জল পর্যন্তও না। জল ছাড়া আমার আর কিছুই খাওয়া হয়নি। খিদেও পেয়েছিল, আর তাছাড়া গ্রাম দেখে তা যেন আরো বেড়ে গেল। গ্রামের অন্ধকারটা একটু অন্যরকম হয়। গ্রামের বিকেল পেরিয়ে সূর্য ডুবে গেলে ঝুপ করে একেবারে রাত নেমে আসে।
অন্ধকার হলে গ্রামের লোকেরা ঘরের দরজা জানলা সবকিছু বন্ধ করে ঘুমিয়ে পড়ে। এইভাবেই গ্রামের রাত নেমে আসে অনিশ্চিতভাবে ঝুপ করে। এই যে গ্রামের চৌহদ্দি, তো সেদিন যেই গ্রামে গিয়েছিলাম তার নাম বিহানপুর। গ্রামের চৌহদ্দি পেরিয়ে আরেকটু ভেতরের দিকে প্রবেশ করতেই একটা বাড়ির সামনের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেলাম। বাড়ির সামনে যেন একসঙ্গে কয়েকজন দাঁড়িয়ে রয়েছে, তবে কিছু ভালোভাবে দেখা গেল না। আকাশে চাঁদের অল্প আলো রয়েছে, তার মাঝে অন্ধকার। আমি ভাবলাম গ্রামের লোক, বেশ ভালোই হলো, তাদের সঙ্গে কথা বলে রাতের বেলা অন্তত আশ্রয়টা জুটিয়ে নেওয়া যাবে। কিন্তু দু এক পা এগোতেই তারা যেন হুড়মুড় করে বাড়ির ভেতরে ঢুকে গেল। আমি ডাকলাম, ওখানে কারা? আরে কোথায় গেলে? শোনো শোনো। আমি কিন্তু অবাক হয়ে গেলাম। একটু আগে বাড়ির বাইরে বেরোবার পথের কাছে এতগুলো লোক দাঁড়িয়েছিল, অথচ এখন আর কেউ কোথাও নেই। আমি আরো কয়েক পা এগিয়ে যেতেই দেখতে পেলাম বাড়ির উঠোন পেরিয়ে দাওয়ার কাছে কে যেন বসে আছে, একটা হ্যারিকেন জ্বলছে। তাকে দেখে বেশ ভালো লাগলো। এগিয়ে গিয়ে বাড়ির ভেতরে ঢুকতে যাব, এমন সময় সেই দিক থেকে একটা কঠিন অথচ ফ্যাকাশে কণ্ঠস্বর বলে উঠল, কে তুমি? বাড়ির ভেতরে ঢোকো না, বাড়ির ভেতরে ঢোকো না। আমি একটু অবাক হয়ে গেলাম, এমন গলায় কে কথা বলছে, তার উপর বাড়ির ভেতরে ঢুকতে বারণ করছে কেন? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি ওই লোকটা বারান্দার কাছে বসে আছে, তার পাশে হ্যারিকেন জ্বলছে। আমি বললাম, আমি পথিক, জলকষ্টে আর খিদে ক্লান্ত হয়ে এখানে এসেছি। রাতের বেলা যদি আমি একটু আশ্রয় পেতাম তাহলে। আশ্রয় আমি দিতে পারবো না, তুমি চলে যাও এখান থেকে। তুমি না চলে গেলে তোমার বিপদ হবে। তার কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ির চারপাশে ভালো করে তাকালাম। ছোট্ট উঠোন, সেটা পেরিয়ে গেলেই দাওয়া। তাছাড়া মাটির দেওয়াল, খড়ের চাল। বাড়িটা চাঁদের আলোতেও বেশ পুরনো বলে মনে হলো। এখানে ওখানে ঝোপ জঙ্গল জন্মেছে, একটা পুরনো ভ্যাপসা গন্ধ ছড়িয়ে রয়েছে চারপাশে। বাড়ির একপাশে পাশাপাশি দুটো ঝাঁকড়া গাছ, আর সেদিকে তাকাতেই আবার আমি অবাক হলাম। সেই কালো কালো ছায়াগুলো যেন ওই গাছের নিচে গিয়ে জড়ো হয়েছে। ব্যাপারটা কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এদিকে আবার দাওয়ার কাছ থেকে বিহারী মোহন, নামটা অবশ্য পরে জেনেছিলাম, সে বলল, চলে যাও এখান থেকে, চলে যাও, দাঁড়িও না। রাতের বেলা এখানে দাঁড়ালে তোমার। আমি আর কি করি? এভাবে কেউ যদি বলে তখন সেখানে দাঁড়িয়ে থাকা যায় না। তাই হাঁটতে হাঁটতে আরো খানিকটা সামনে এগিয়ে গেলাম। কয়েকটা বাড়ির দরজা বন্ধ, অন্ধকার হয়ে গেছে, সেটা তো আগেই বলেছি। রাতের বেলা অচেনা অজানা জায়গা লোকের বাড়িতে যাওয়া যে কি সমস্যার। কিন্তু আরেকটু এগোতেই দেখতে পেলাম এক জায়গায় দুজন কথা বলছে, একজন স্ত্রীলোক এবং একজন পুরুষ মানুষ। আমি তো বলছি আমি ঠিক দেখেছি, কিন্তু কথাটা কাউকে বলতে বারণ করেছিল, কিন্তু সকালে গিয়ে ওকে আর দেখতে পেলাম না। শিবু, কি কথা বলছো তুমি? কিন্তু ওই বাড়ির সামনে দিয়ে তো এই কদিন আমিও যাওয়া আসা করি, গ্রামের লোকেরাও যায়। ওই বাড়িতে রাতের বেলা শিয়াল ছাড়া তো আর কিছু থাকে না। তুমি তাকে দেখলে কি করে? আমি হাঁটতে হাঁটতে সেই দিকেই এগোলাম। বাড়ির দরজা খোলা, দাওয়ার কাছে বসে দুজন কথা বলছে। হ্যারিকেনটার উজ্জ্বল আলো জ্বলছে। আমি একবার গলা খাঁকড়ে দিয়ে ডাকলাম, বলি, বাড়িতে কেউ আছে নাকি? বড় জল তেষ্টা পেয়েছে, একটু জল খাওয়াতে পারবেন? আমার কথায় দুজনেই যেন চমকে উঠে তাকালো। হ্যারিকেনটা তুলে ভালো করে পুরুষ মানুষটি, মানে যার নাম পরে জেনেছিলাম শিবু, সে আমাকে দেখল। তারপর আমায় ভালো করে দেখে নিয়ে দাওয়ায় উঠতে বলল। দাওয়ার কাছে উঠে বসতেই একটা আসন পেতে দিল চাটাইয়ের। তাতে বসে খানিকটা দুধ মুড়ি আর গুড় খেলাম। খেয়ে বেশ ভালোই লাগলো। যাই হোক,
ততক্ষণে কথায় কথায় তারা চাপা স্বরে কি যেন বলে চলেছে। তবে তার মধ্যে দু একবার ওই বিহারী মোহন আর একটা বাড়ির কথা দু একবার শুনতে পেলাম। খাওয়া শেষ হতে বললাম, বড় ভালো লাগলো, বড্ড ভালো লাগলো। গ্রামের বাড়িগুলোর দরজা বন্ধ। আচ্ছা, একটা বাড়ির কাছে ওই যে গ্রামে ঢোকার সময় যে বাড়িটা, সেখানে একটা লোক রয়েছে, হ্যারিকেন রয়েছে সঙ্গে। কিন্তু কি যে হয়েছে, লোকটা বাড়ির ভেতরে ঢুকতে বারণ করলো। আর তাছাড়া আমার কথা শেষ হবার আগেই শিবু আর তার বউয়ের চোখ যেন বিস্ফারিত হয়ে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে চোখাচোখি করে শিবুর বউ বলল, সে কি সাধু বাবা, আপনি বিহারী মোহনকে দেখেছেন? কিন্তু বিহারী মোহনকে তো আর কেউ মানে... আচ্ছা, ওখানে শুধু বিহারী মোহনকে দেখতে পেয়েছেন, নাকি তার সঙ্গে তার বাড়ির আশেপাশে আর কেউ ছিল? বুঝতে পারছিলাম এতক্ষণ ধরে এরা যে কথা বলছিল তার সঙ্গে কোনোভাবে আমি যুক্ত হয়ে গেছি। আমি প্রথম থেকেই সমস্ত ব্যাপারটা খুলে বললাম। আমার কাছে সমস্ত কথা ভালো করে শুনে নিয়ে শিবু বলল, দিন কয়েক আগে রাতের বেলা আমি ওইখানে বিহারী মোহনকে দেখেছি, কিন্তু সে পরদিন সকালে যেতে বলেছিল। সকালে গিয়ে আর তাকে খুঁজে পাইনি। তারপরে আরও 2 দিন রাতের বেলা তার বাড়িতে গিয়েছি, কিন্তু ওই একই জিনিস। সে কাছে আসতে দেয় না, যেন ভয় পায়। আর তাছাড়া বাড়ির আশেপাশে কালো কালো কতগুলো ছায়া ঘুরে বেড়ায়। শুধু তাই নয় সাধু বাবা, একটা নরকঙ্কাল আমার পিছু পর্যন্ত নিয়েছিল। বুঝতে পারলাম কিছু একটা অদ্ভুত ব্যাপার হয়ে চলেছে এই বিহানপুর গ্রামে বিহারী মোহনকে কেন্দ্র করে। আমার কিন্তু এসব ভালো লাগছে না। শুধু শুধু এসবের মধ্যে তোমাদের যাওয়ার কোনো দরকার নেই, বুঝলে? বিহারী মোহন যেমন আছে তেমন থাকুক সাধু বাবা। আপনি এই রাতটা থেকে যান। রাতের রান্না প্রায় হয়ে এসেছে, শেষ করি। মেয়েটাও ঘুমিয়ে আছে, তাকে তুলি আর তারপর আপনাদের খেতে দিয়ে দেব। আচ্ছা শিবু, একটা কথা বলো তো, এই বিহারী মোহনের ব্যাপারটা আসলে কি? সে আজ থেকে প্রায় বছর 2 আগের কথা সাধু বাবা। বিহারী মোহনের বাবা মা মারা যায় অনেক ছোটবেলায়। জমি ছিল, তাতেই সে কোনো রকমে নিজের সংসার চালাতো। বিহারী মোহন ছোটবেলা থেকেই আমার বন্ধু। তারপরে বুঝতেই পারেন, সংসার জীবন এটা ওটা করতে করতে সবকিছু কেমন হয়ে যায়। তবে বিহারী মোহনের সঙ্গে আমার মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হতো, আমি যেতাম। একদিন রাতের বেলা কি একটা কারণে বিহারী মোহনকে তার বাড়িতে ডাকতে গেছি। এমন সময় দেখি বিহারী মোহন ঘরে নেই, অথচ তার ঘরের দরজা খোলা। 2-3 বার ডাকাডাকি করেও যখন সাড়া পেলাম না, তখন গিয়ে ঢুকলাম তার ঘরের ভেতরে। কোথাও বিহারী মোহন নেই। ঘরের মধ্যে হারিকেনটা জ্বলছে। চলে আসতে যাব এমন সময় কি মনে হতে বারান্দার এক পাশের দিকে নজর চলে গেল। দেখি সেখানে কি যেন একটা নড়ছে। বিশ্বাস করবেন না সাধু বাবা, এক মুহূর্তের জন্য বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠেছিল সেদিন। আপনি তো দেখেছেন চারপাশটা কেমন অন্ধকার, তখন ওইখানটাও অন্ধকার। তার মধ্যে কিছু একটা যেন নড়ে উঠছে বারবার। আমি ভয়ে আতঙ্কে পাথরের মতো হয়ে রইলাম কিছুক্ষণ। আর তারপরেই শুনতে পেলাম যেন সেই অন্ধকারের ভেতর থেকে গোঙানির মতো একটা শব্দ আসছে। শব্দটা শোনার সঙ্গে সঙ্গেই কি মনে হতে ঘরে গিয়ে হারিকেনটা বার করে আনলাম। আর তারপর সেই হারিকেনটাকে নিয়ে যখন বারান্দার এক পাশের দিকে ফেললাম, দেখতে পেলাম মাটির উপরে পড়ে রয়েছে বিহারী মোহন। তার গোটা শরীর থরথর করে কাঁপছে, চোখ দুটো উল্টে গেছে, মুখ থেকে কেমন গ্যাজলা বেরোচ্ছে। আমি তাড়াতাড়ি ছুটে গেলাম তার কাছে। তারপর? সাধু বাবা, আপনাকে কি বলবো, বিহারী মোহন তো পড়ে আছে সে কথা ঠিক, কিন্তু হারিকেনের আলোতে দেখতে পেলাম একটা কালো লম্বা মতো ছায়া যেন এতক্ষণ বিহারী মোহনের বুকের উপরে ঝুঁকে বসেছিল। আমি আলো নিয়ে আসতেই সেটা তাড়াতাড়ি সেখান থেকে সরে গেল। আমি ছুটে গিয়ে বিহারী মোহনকে ধাক্কা দিয়ে ডাকছি, কিন্তু তার কোনো সাড়া নেই। চোখের মণিটা উল্টেই রয়েছে আর মুখটা আগের মতোই। গোটা শরীর তখনও থরথর করে কাঁপছে। তার খালি গায়ের ওপর জলকাদার চিহ্ন ছিল, যেন বুকের ওপর একটু আগে কেউ এসে বসেছিল, সে জলকাদার মধ্যে থেকেই এসেছে। বিহারী মোহনের বাড়ির আশেপাশে কোথাও এমন জায়গা আছে যেখান থেকে জলকাদা লাগতে পারে?
তার বাড়ির পেছনেই একটা পুরনো ওই মজা ডোবা রয়েছে, সেখানেই তো এমন জলকাদা রয়েছে। এমন এক অদ্ভুত ব্যাপারের মধ্যে পড়ে আমি আর শান্ত থাকতে পারলাম না সাধু বাবা। আমি চিৎকার করে উঠলাম। আপনি তো দেখেছেন বিহারী মোহনের বাড়িটা একদম শেষের দিকে হলেও তার পাশাপাশি বাকি বাড়িগুলো অনেক দূরে। আমার চিৎকার শুনে আলো হাতে আশেপাশে সকলেই ছুটে এলো। ততক্ষণে বিহারী মোহন জ্ঞান হারিয়ে ফেলেছে। অতি কষ্টে তার জ্ঞান ফেরানো হলো। আমাদের গ্রামের কবিরাজ দেখে শুনে বলেছিল ভীষণ ঠান্ডা লেগে গিয়েছে তার। তাছাড়া কোনো কারণে প্রচণ্ড ভয় পেয়ে তার এমন নাকি অবস্থা হয়েছিল। তবে এরপরে আস্তে আস্তে বিহারী মোহন ঠিক হয়ে যায়। শিবুর মুখে একটানা সমস্ত কথাগুলো শুনতে শুনতে আমি লোকটার কথাই ভাবছিলাম। তাকে তো আমিও দেখেছিলাম, খুব ভালোভাবে না দেখলেও ওই বারান্দার কাছে বসে থাকতে দেখেছিলাম হ্যারিকেনের অল্প আলোতে। বললাম, কিন্তু তারপরে কি হলো? মানে বিহারী মোহন তো সেই রাতে ঠিকই ছিল। তারপরে প্রায় মাসখানেক ঠিকই ছিল সবকিছু। বিহারী মোহনের কাছে আমি মাঝে মাঝে যেতাম। তবে তাকে একদিন কথায় কথায় জিজ্ঞেস করলাম সেই রাতের কথা, আর তাতে সে বলেছিল একটা আশ্চর্য গল্প। বাবা মা মারা যাওয়ার পর থেকে একা একা থাকতে থাকতে আমার যে একটা অভ্যেস হয়ে গেছে সে কথাটা তুই ভালো করেই জানিস। বিশেষ করে রাতের বেলাটা অদ্ভুত লাগতো বলে আমি একটা কাজ করেছিলাম। সেটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছিল। এক সাধুর সঙ্গ করে বেশ কয়েক মাস আমি গ্রামের বাইরে ছিলাম, সে কথা তো তুই জানিসই। তার কাছ থেকে বেশ কিছু প্রক্রিয়া শিখেছিলাম। অশরীরী আত্মা, অপশক্তি, এদের ডাকার ব্যাপারে সাধু বাবা আমায় একটা সহজ প্রক্রিয়া শিখিয়ে দিয়েছিলেন। রাতের দিকে সেই কাজটাই নিজের ঘরে বসে আমি করতে পারতাম। এমনটাই করতাম মাঝে মাঝে। একদিন রাতের দিকে এমন কাজ করে চলেছি, ঘরের ভেতরটা খুটখুট করছে অন্ধকারে। শুধু আমার সামনে একটা ধুনিতে আগুন জ্বালিয়ে রেখেছি, আর তার পাশে সাধুর বলে দেওয়া একটা চিহ্ন আঁকা মাটির উপরে। এক মনে প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে সাধুর বলে দেওয়া সেই মন্ত্র উচ্চারণ করে চলেছি, আর সেই আঁকার মধ্যে বিশেষ বিশেষ কিছু জিনিস ফেলে চলেছি। এমন সময় হঠাৎ যেন থপ করে ধুনির আগুনটা নিভে গেল। আমি চমকে উঠে আবার আগুন জ্বালাতে যাব, এমন সময় আমার চোখের সামনে একদম দুটো সাদা মণিহীন ফ্যাকাশে চোখ। মুখের উপর এসে পড়েছে ঠান্ডা একটা নিঃশ্বাসের মতো কিছু। কেউ আমার মুখের উপরে উল্টো দিকে নিজের মুখটা রেখে যেন নিঃশ্বাস নিল। ঠান্ডা বাতাসটা আমার মুখের ওপর এসে পড়ল। বুঝতে পারলাম ঘরের ভেতরে এমন কেউ একটা এসেছে যার মুখের বাতাস যেন বরফের চেয়েও ঠান্ডা। তার দুটো সাদা মণিহীন চোখ আমার চোখ থেকে মাত্র কয়েক আঙুল দূরে। বুঝতে পারছি তার শরীর থেকে একটা অদ্ভুত ভ্যাপসা গন্ধ ভেসে এসে আমার নাকে ধাক্কা দিচ্ছে। এতদিন ধরে সেই সাধুর শিখিয়ে দেওয়া সমস্ত প্রক্রিয়া, মন্ত্র, তন্ত্র সব চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছু হয়নি। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আজ অমাবস্যার রাতে ওই তন্ত্রমন্ত্র এবং আমার ক্রিয়া বোধহয় কাজ করেছে। আর তাই অনেক দূরের কোনো অনন্ত লোক থেকে কোনো না কোনো এক পিশাচিনী কিংবা অপশক্তিকে এনে দিয়েছে আমার ঘরের ভেতর। আমি আস্তে আস্তে বললাম, কে এসেছো আমার ডাকে? একটা অদ্ভুত মেয়েলি গলার হাসির শব্দে ঘরটা ভরে উঠল। অন্ধকারের মধ্যে সেই হাসি যদি তুই শুনতে পেতিস শিবু, তাহলে বুঝতে পারতিস ভয় কাকে বলে। মনে হচ্ছে যেন একসঙ্গে অনেকগুলো মানুষ একভাবে একসাথে হেসে উঠেছে। তাদের হাসির শব্দের সঙ্গে সঙ্গে ঘরের ভেতর যেন বাতাসটা আরো ঠান্ডা হয়ে উঠতে লাগলো। এতক্ষণ ধরে ঘরের ভাঙা জানলার সামান্য ফাঁক দিয়ে বাইরের ছাদের অল্প আলোয় রেখাটুকু বোঝা যাচ্ছিল, কিন্তু এখন আর কোথাও কিচ্ছু নেই। যেন মনে হচ্ছে আমি অন্ধকারের ভেতরে ডুবে গেছি, তার মধ্যে সেই বিভৎস মূর্তি ছাড়া আর কিচ্ছু নেই। সর্বনাশ! তারপর কি হলো? তারপরে কতক্ষণ যে এমনভাবে কেটেছে মনে নেই। হঠাৎ করে নিজের ঘাড়ের কাছে একটা স্পর্শ অনুভব করতে চমকে উঠলাম। সাধু বলেছিল কোনো পিশাচিনী কিংবা অশরীরী যদি আসে তাহলে তার সঙ্গে কথা বলতে, তাকে নিজের ওপর ভর করার সুযোগ দেওয়া চলবে না।
চুপ করে থাকলে যেমন হবে না, তেমন তাকে ভয় পেলেও চলবে না। কিন্তু আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। সঙ্গে সঙ্গে নিজের মনকে শক্ত করলাম। কে তুই? সত্যি করে বল, কে তুই? আমি প্রেত ডামরি, তোর আহ্বানে আমি সাড়া দিয়েছি। বল, আমায় কেন ডেকেছিস? কেন ডেকেছিস আমাকে? তার কথা শুনেই আমি চমকে উঠলাম। প্রেত ডামরি? এই মন্ত্র তো সাধু বাবা আমায় শিখিয়েছিলেন। তাহলে আজ আমার আহ্বানের সেই প্রেত ডামরি এসে ধরা দিয়েছে। কিন্তু তার তো ক্ষমতা অনেক বেশি। সে যেখানে থাকে তার আশেপাশে এমন অনেক অশরীরী আত্মা ঘুরে বেড়ায়, যারা ইহলোকের নয়, যারা অতৃপ্ত। এই পৃথিবীতে একটা বিশেষ কারণে ডাকা হয়, আর সেই কারণটা হলো মৃত মানুষকে বাঁচিয়ে তোলা। এক বিশেষ উপায়ে প্রেত ডামরির ক্ষমতাকে কাজে লাগালে মৃত মানুষকে বাঁচিয়ে রাখা যায় অনেক দিন পর্যন্ত। তবে তারও একটা নির্দিষ্ট সময় আছে। এই কথাটাই বিহারী মোহন আমায় বলেছিল। সে কথাগুলো বলতে বলতে যে ভীষণ ভয়ের মধ্যে ছিল বুঝতে পারছিলাম। বলল, কিন্তু আমি তো প্রথমবার তাকে ডেকেছি। তাকে দেখে যে কি করতে হয় সে কথা তো আমি জানি না। তাকে ডাকার পরে সেই বিভোষ মূর্তি দেখে আমার কিন্তু বুকের ভেতর কেমন একটা ছটফট করতে লাগলো। তার মানে অকারণে আমায় ডেকে এনেছিস? এর ফল তোকে ভুগতেই হবে। তোর মৃত্যুর পর তোর শরীরে বাসা বাঁধবো আমি, আর তারপর তোর শরীরকে আশ্রয় করে আমি সে তার কথা শেষ করল না। হাসতে হাসতে সেই ঘরের ভেতরে অন্ধকারের মধ্যে ঢুকতে লাগলো। বুঝতে পারলাম সে একা নয়, তার সঙ্গে আরও অনেকেই রয়েছে ঘরের ভেতরে। মাঝে মাঝে তারা যেন ঝাঁপিয়ে পড়তে চাইছে আমার দিকে। তাদের হাড়ের খটাখট শব্দ, চিবিয়ে চিবিয়ে বলা কথাগুলো, আর মাঝে মাঝে বিভৎস গলার চিৎকার, সবকিছু শুনে আমার ভেতরটা যেন কেমন করে উঠতে লাগলো। যতই হোক, আমি তো আর সাধক নই। নেহাতি কৌতূহলে বসে সেই সাধকের কাছ থেকে দীক্ষা নিয়ে তন্ত্রমন্ত্র জেনে নিয়েছিলাম। সাধু যে কেন আমায় এসব বলেছিল তা আমি নিজেও ভালো করে বলতে পারি না। তাই হঠাৎ করে এই সব কিছু দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। অনেকক্ষণ পর্যন্ত জ্ঞান হারিয়ে পড়েছিলাম সেই চিহ্নের কাছেই। পরদিন সকালে যখন জ্ঞান ফিরল, তখন গোটা শরীরে ভীষণ জ্বর। বাবারে, এত কিছু ব্যাপার ঘটে গেছে! তুই তো আমায় কিছু বলিসনি। যাই হোক, এখন সব ঠিক আছে তো? কোনো চিন্তা নেই তো? চিন্তা যে একেবারেই নেই সে কথা বলতে পারি না। মনে আছে কাল যখন আমি ওই বারান্দার কাছে পড়েছিলাম, তখন কি হয়েছিল শোন। ওই যে সেদিন রাতে প্রেত ডামরিকে দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। তার পরদিন থেকে আমার ভীষণ জ্বর। গ্রামের কবিরাজের ওষুধ খেয়ে সেই জ্বর কমে গেলেও শরীর কেমন দুর্বল হয়ে রইল। রাত হলেই বুঝতে পারি আমার ঘরের মধ্যে আশেপাশে কারা যেন হেঁটে বেড়ায়। মাঝে মাঝে আমার মুখের দিকে উঁকি দিয়ে দেখে, কিন্তু চট করে আমার ক্ষতি করার মতো ক্ষমতা বোধহয় ওরা জোগাড় করতে পারে না। এর দুটো কারণ হতে পারে। প্রথমত, একটা তাবিজ সাধু বাবা আমায় দিয়েছিল বিপদের সময় পড়ে থাকার জন্য। সেই রাতে অমন ব্যাপার দেখে তারপর থেকে আমি ওটা পড়েছিলাম। তাছাড়া আমি তো সাধনা করে প্রেত ডামরিকে ডেকেছিলাম, তার সঙ্গেই বাকিরা এসেছে। তাই হয়তো ওরা আমার কোনো ক্ষতি করতে পারছে না। এসব কথাই ভাবলাম, আর ভাবতে ভাবতে 2-3 দিন কেটে গেল। এর মাঝে কিন্তু আর তেমন কিছু হলো না। ওরা রাতের বেলায় আসে, আশেপাশে ঘোরাফেরা করে, চলে যায়। এভাবে চলতে চলতে আমিও কেমন যেন একটা সাহস পেয়ে গেলাম। আর তখনই ভুলটা হয়ে গেল। কিসের ভুল? ভুলটা যে কি সেটা আমি নিজেও ভালোভাবে বুঝতে পারিনি সাধু বাবা। তবে বিহারী মোহন এরপর কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল, একটানা তারানাথ কথা বলে চলেছিল। এইবার কিশোরী বলল, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মানে বিহারী মোহন তন্ত্রমতে ডেকেছিল প্রেত ডামরিকে?
কিন্তু তারপরে সে নিজেই ভয় পেয়ে যায় এবং প্রেত ডামরি চলে যাওয়ার পরেও প্রত্যেক রাতে তার আশেপাশে কিছু একটা ঘুরে বেড়াতো, তার কোনো ক্ষতি করতে পারতো না। কিন্তু শিবুকে যখন সেই কথাগুলো বলছিল তখন মানে ওই তার আগের রাতেই ব্যাপারটা ঘটে গেছে। ঠিকই বলেছ। আসলে আগের রাতে ওই ব্যাপারটা ঘটার জন্য শিবু তার কাছ থেকে সবকিছু জানতে চেয়েছিল। বিহারী মোহন কোনো কারণে ভয় পেয়েছিল, তাই সে সবকিছুই শিবুকে খুলে বলে ফেলে। সাহস পেয়ে ভুলটা করেছিলাম। আগে রাতে চট করে ঘর থেকে বাইরে আসতাম না, এলেও সঙ্গে আলো আনতাম। কাল কি মনে হলো, ঘর থেকে বারান্দার কাছে বেরিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে দেখলাম কোথাও কিচ্ছু নেই। হঠাৎ করে ওই আমার বাড়ির সামনে ছোট্ট গাছটার তলা থেকে কে যেন আমায় ডাকলো, একটা পুরুষের গলা যেন, খুব চেনা বলে মনে হলো। আমিও ডাক্তার শুনে অগ্রাহ্য করতে না পেরে বারান্দা থেকে নিচের দিকে নেমে যেই উঠোনের কাছে পা রেখেছি, এমন সময় আমার পিঠের কাছে কার যেন একটা চাপা হাসির শব্দ শুনতে পেলাম। চমকে উঠে পিছনে তাকালাম। তাকিয়ে যে দৃশ্য দেখতে পেলাম তাতে আমার বুকটা এখনো কেঁপে উঠছে। বিশাল চেহারার একটা কালো নারী মূর্তি, তার মুখের ভেতর থেকে লাল লম্বা জিভ সাপের মতো হিসিস করছে। কালো শরীর ছাড়া মাথার চুল সাদা, চোখ মুখ ছাড়া আর কিছুই ভালোভাবে বোঝা সম্ভব নয়। ব্যাপারটা দেখতে পেয়েই আমি ছিটকে গেলাম দাওয়ার কাছ থেকে, হুড়মুড় করে গিয়ে পড়লাম উঠোনের মাঝখানে। ততক্ষণে বুঝতে পারলাম কালো কালো কতকগুলো ছায়া যেন চারপাশ থেকে আমার দিকে এগিয়ে আসছে। কি করব বুঝতে না পেরে বাইরের দিকে গেলাম প্রথমে, কিন্তু তারপরেও উপরে উঠে ঘরের ভেতর ঢোকার চেষ্টা করছিলাম, পারিনি। একটা প্রবল ধাক্কায় আমি বারান্দার এক পাশে গিয়ে পড়েছিলাম। আর তারপরে দেখি ঠান্ডা শক্ত লোহার মতো হাতওয়ালা কে যেন হামাগুড়ি দিয়ে আমার গায়ের উপরে উঠে আসছে। তার মানে আমি ঠিকই দেখেছিলাম, তোর গায়ের উপর কেউ একটা এসে বসে আছে। কিন্তু ওইটা আবার কি? ওটা আমি কিনা জানি না, তবে যেই হোক না কেন সে আমায় মারার চেষ্টা করেছিল। তুই সঠিক সময় এসেছিলিস বলে সে আমাকে মারতে পারেনি। এবারের মতো আমি বেঁচে গিয়েছি, কিন্তু আমায় ঠিক মরতেই হবে, যেভাবেই হোক। একটানা এতক্ষণ কথা বলে তার কথা শেষ করে মুখে একটা চিন্তা রেখে আমার দিকে তাকালো শিবু। তার বউ আর মেয়ে তখন ঘুমিয়ে পড়েছে। বাইরের অন্ধকারটা আরো বাড়তে শুরু করেছে। কি যে করি ভাবছি, এমন সময় শিবু বলল, অনেকটা রাত হলো সাধু বাবা, এখন শুয়ে পড়ুন। আমি আর দেরি করলাম না, শিবুর কথা মতো শুয়ে পড়লাম। মাথার ভেতরে বিহারী মোহন, শিবু, প্রেত ডামরি সবকিছু যেন একসঙ্গে ঘুরতে লাগলো। একটা ব্যাপার কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। সেই সাধু বাবা হঠাৎ বিহারী মোহনকে প্রেত ডামরিকে ডেকে আনার মন্ত্র শেখাতে যাবেন কেন? তাছাড়া তাকে ডেকে এনে লাভটা এবার কি হবে? প্রেত ডামরি অতি ভয়ানক এক নিম্ন স্তরের উপশক্তি। তাকে ডেকে এনে তাকে দিয়ে কোনো কাজ করাতে না পারলে সে যেটা করে তা হলো, যে সাধক তাকে ডেকেছে সেই সাধকের মৃত্যুকে সে একটু একটু নিশ্চিত করে, একেবারে নয়, ধীরে ধীরে। তাই এই সমস্ত কথা শুনে বুঝতে পারছিলাম তার নজর কোনোভাবে বিহারী মোহনের উপর পড়েছে। কিন্তু সেটাই বা কি করে হয়? তাকে নিজের চোখে আমি দেখে এসেছি। পরের দিন সকালেই শিবু একটা কাজে বেরিয়েছিল। শিবুর বউ বলল, আপনি একটু দেখবেন সাধু বাবা, যেন কোনো বিপদে না পড়ে যায়। আমার যে কি হবে, আমার একটা মেয়ে, ও কাজে বেরোলে আমার চিন্তা আরো বেড়ে যায়। আমি যতক্ষণ আছি কোনো চিন্তা করো না, কিন্তু বিহারী মোহনের ব্যাপারটাই বড় অদ্ভুত লাগছে। দিনের বেলা ওই বাড়িতে গিয়ে তুমি কিছু দেখেছ? গোটা দিনের বেলায় বাড়িতে গিয়ে কিছু দেখা যায় না, এমনকি ওই বাড়িতে যে কোনো মানুষ বাস করে এই কথাও কিন্তু মনে হয় না। এর আগেও দু একজন ওই বাড়িতে বারান্দায় কাউকে বসে থাকতে দেখেছে।
অনেকেই ভুল ভেবে ভয় পেয়েছে। বুঝতে পারলাম বিহারী মোহনের গণ্ডগোলটা রাতের বেলা ছাড়া অন্য কোনো সময় উদ্ধার করা সম্ভব নয়। শিবু আসতেই তাকে নিয়ে বিহারী মোহনের বাড়িতে গেলাম। কাল রাতের বেলা যেমনটা দেখেছি এখন তার চেয়েও বেশি দেখতে পেলাম। ছোট বড় ঘাসে পায়ে চলার পথটুকু সমস্তটাই ঢেকে ফেলেছে। বাড়িটার চারপাশে শ্যাওলা জমেছে। লতানো গাছ মাটির দেওয়াল আর ঘরের চাল পর্যন্ত উঠে পড়েছে। কিন্তু বাড়ির কোথাও যে কোনো মানুষের থাকা হয় তার কিন্তু কোনো চিহ্ন চোখে পড়ল না। শিবু বলল, কদিন দিনের বেলায় এসেছি, বিনোদমোহন তো দূরের কথা, তার টিকিটা পর্যন্ত খুঁজে পাইনি। অথচ বিনোদমোহন বলেছে সেহেরি এখানে আছে, সে কথা কাউকে না বলতে। আমার কিন্তু একটা সন্দেহ হচ্ছিল, বিহারী মোহন যদি মিথ্যে কথা না বলে থাকে তাহলে সম্ভাবনাটা বড় অদ্ভুত। শিবু আমার দিকে কৌতূহলী চোখে তাকিয়ে রইল। আমি বিহারী মোহনের পরিত্যক্ত বাড়িটার দিকে তাকিয়ে আস্তে আস্তে বললাম, বিহারী মোহন যদি সত্যি কথা বলে থাকে তাহলে আজ রাতের বেলা তাকে আবার পাওয়া যাবে, দিনের বেলা নয়, আর তার জন্য আসতে হবে রাতের বেলা। সাধু বাবা, আমার কিন্তু খুব ভয় করছে। এই এত কিছু কথা যখন মিলিয়ে মিলিয়ে দেখলাম তখন কিন্তু আমি চিন্তায় পড়ে যাচ্ছি। তাছাড়া গ্রামের দু একজন বিহারী মোহনকে তার বাড়িতে দেখতে গেছে। বাড়িটার চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম। বাড়ির চৌহদ্দির মধ্যে বাঁশের বেড়া জুড়ে জঙ্গল জমতে শুরু করেছে। পেছনের বেড়ার একপাশে পুরনো মজা ডোবাটা দেখতে পেয়ে সেই দিকে এগিয়ে গিয়ে শিবুকে ডাকতে শিবু ভয়ার্ত চোখে সেই দিকে তাকিয়ে বলল, সেই রাতে ওই কালো ছায়াটা ওখান থেকেই উঠে এসেছিল। ওই জল কাদার মধ্যেই আমি তাকে দেখতে পেয়েছিলাম। দিনের বেলাতে যেন কিছু একটা হবে এমন একটা কথা বারবার আমার মনে হচ্ছিল। তাছাড়া বিহারী মোহন যদি এখানে থেকে থাকে তাহলে তার কি হয়েছিল? সত্যি কি হয়েছিল জানতে পারলে সুবিধে হতো। কিন্তু শিবু ডোবার দিকে যায়নি, সে বাড়ির কাছেই দাঁড়িয়েছিল। আমি এদিকে ফিরে আসতেই বলল, এখানে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। বিহারী মোহনের কিছু একটা হয়েছে সাধু বাবা। দিনের বেলা তাকে দেখা যায় না, অথচ রাতের বেলা দেখা যায়। তার আশেপাশে যারা ঘুরে বেড়ায় তারা মানুষ নয়, কঙ্কাল। আমি দেখেছি। বিহারী মোহন ফাঁপড়ে পড়েছে। এমন কিছু একটা তার হয়েছে যা তোমায় সে বলতে পারছে না, না হলে তোমায় অন্তত বলতো। আচ্ছা, রাতের বেলা বিহারী মোহন তার কাছে আসতে বারণ করে কেন সাধু বাবা? আমি উত্তর দিলাম না, কারণ এই প্রশ্নের উত্তরটা আমার কাছে ছিল না। তখনের মতো শিবুকে নিয়ে বাড়িতে ফিরে এলাম। বাড়িতে ফিরে দেখি শিবুর বউ ঘুমটা দিয়ে দাওয়ার কাছে দাঁড়িয়ে আছে, আর দাওয়ার কাছে বসে রয়েছে একজন মধ্যবয়স্ক লোক। আমাদের ঢুকতে দেখে সে হাত জোড় করে নমস্কার করে বলল, সাধু বাবা, আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। কাল রাতে বিহারী মোহনকে আমি নিজেও দেখেছি। শিবু সেদিন কথায় কথায় বিহারী মোহনের কথা বলেছিল বটে, কিন্তু কাল রাতে আমি বিহারী মোহনকে যেভাবে দেখেছি তাতে ভয় পেয়ে গেছিলাম। কাকে কি বলবো তার আগে আপনার কাছেই এলাম। বিহারী মোহনকে তুমিও দেখেছ? কি দেখেছ? আমি গরুর গাড়ি চালাই। হাট থেকে গরুর গাড়িতে করে মালপত্র এখানে ওখানে নিয়ে যাই। তাছাড়া এটা ওটা চালান করি সব জায়গায়। কাল ফিরতে ফিরতে খানিকটা দেরি হয়ে গেছিল। রাতের বেলা পথ ধরে ভেতরে ঢুকছি, এমন সময় বিহারী মোহনের বাড়ির সামনে এসে আমার গরুর গাড়িটা ধমকে দাঁড়িয়ে পড়ল। গরুগুলো কিছুতেই আর এগোতে চায় না। কি যে হলো ভাবতে ভাবতে আমি নামতে যাব, এমন সময় দেখি দুটো গরুর দুটো সিংয়ের ওপর দু হাতে শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে রয়েছে একটা মেয়ে। তার মাথা নিচু করা, মাথার চুলগুলা হাওয়াতে উঠছে। আমি তো রেগে উঠে বললাম, এই খবরদার, খবরদার বলছি, সরে যা এখান থেকে। কি করছিস এসব?
মেয়েটা কিন্তু খিলখিল করে হেসে উঠল। আমার কথা শুনে মুখ তুলল না। তার শরীরটা কালছে বলে মনে হচ্ছিল, যদিও অন্ধকারে এমনটা হতে পারে। আকাশের চাঁদের আলোতে ভালো করে কোনো কিছু দেখতে পাচ্ছি না। হ্যারিকেনের শিখাটা মাঝে মাঝে তীর তীর করে কেঁপে কেঁপে উঠছে। কি করব বুঝতে না পেরে আমি বিপদ বুঝলাম। গরুগুলা এগোতে চায় না, গাড়ি থেকে যে নেমে আসবো যদি কোনো বিপদ হয়। এদিকে গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। চিৎকার করে সবাইকে ডাকলেই তো হয়ে যায়। কথাটা ভেবে চিৎকার করতে যাবো এমন সময় মনে হলো গরুর গাড়িতে আমার পিছনের দিক থেকে কারা যেন উঠে এসেছে। কথাটা ভেবে পিছনে তাকাতেই দেখি কতগুলো কালো কালো ছায়া মূর্তি। আমার গাড়িতে কিছু সবজি আর ধানের একটা বস্তা ছিল। তারা ততক্ষণে সেখানে এসে পড়েছে, সেগুলো সরিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি ভয়ে পাগলের মতো হয়ে গেলাম। এমন সময় শুনতে পেলাম বিহারী মোহনকে। আরে রমজান, তুই এখানে কি করছিস? তাও আবার এত রাতে? যা যা, বাড়ি চলে যা, এত রাতে এদিকে থাকিস না। আমার আতঙ্কে প্রায় বুক ফেটে যাওয়ার জোগাড়। এমন সময় বিহারী মোহনের কথা শুনে আমি তাকে বললাম, আরে আমি তো বাড়ি যাচ্ছিলাম, কিন্তু সামলে তাকিয়ে দেখি ও মা, কোথায় সেই মেয়েটা? পিছলেই বা গাড়ির উপরে যারা উঠে এসেছিল তারাই বা কোথায় গেল? গরু দুটো চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আমি আর কিছু বলতে যাব তার আগে গরু দুটো নিজে থেকে চলতে শুরু করলো। পিছন থেকে বিহারী মোহনের গলা আবার শুনতে পেলাম আমি, রাত বিরেতে বাড়ির সামনে আর গাড়ি দাঁড় করাস না, বুঝলি? যা, চলে যা। বিহারী মোহনকে দেখতে পেলে? আর ওই যে মেয়েটা আর ওই কালো কালো ছায়াগুলো? আরে অত কিছু কি আর আমি জানি? রাত বিরেতে এসে বউকে সব কথা বলতে বউ আবার বলল কয়েকদিন আগে নাকি শিবু এমন কিছু দেখেছিল বিহারী মোহনের বাড়িতে। বলেছিল কাউকে বলতে, যদিও বারণ করেছে, কিন্তু আমি এমন অবস্থার মধ্যে পড়ে তাকে কথাটা বলতেই সে আমায় বলল। তাই আজ সকাল সকাল এখানে আসবে বলে ভেবেছিলাম, তারপরে এসে শুনলাম তোমরা ওই দিকে গিয়েছো। শিবু একটু রেগে উঠেই তার বউয়ের দিকে তাকালো। বুঝতে পারলাম এখনই প্রায় সবকিছু শেষ হয়নি। তাই বললাম, বিহারী মোহন তোমায় বাঁচিয়ে দিয়েছে, কিন্তু বিহারী মোহনের ব্যাপারটা সত্যি বড় অদ্ভুত হয়ে যাচ্ছে। এই বিহানপুর গ্রামে এত কিছু হয়ে চলেছে, অথচ দিনের বেলা বিহারী মোহনকে দেখা যায় না কেন? রাতের বেলা তো দেখা যায়। রাতের বেলা বিহারী মোহনের বাড়িতে গিয়ে দেখলে হয় না? আমি তো দেখেছিলাম লণ্ঠন হাতে দাঁড়িয়েছিল উঠোনের কাছটায়। আর শিবুও তো নাকি কিছু একটা দেখেছিল। শিবু আমার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, কিছু একটা করতেই হবে সাধু বাবা। গ্রামের লোকেরা যদি এমনভাবে বিপদে পড়তে থাকে, রামমোহন যে বিপদে পড়েছে তার পেছনে ওই ছায়াগুলো আর ওই মেয়েটাই রয়েছে। প্রেত ডামরির হাত থেকে বাঁচা কিন্তু এত সহজ নয়। একবার যদি তার নজর কারোর উপর পড়ে তাহলে তার বিপদ হবেই। তাই তো হয়েছে। সকাল থেকে গরু দুটোর শরীর কেমন খারাপ, ভালো করে কিছু খাচ্ছে না, ভালো করে ডাকছে না। কি যে হয়েছে কিছু বুঝতে পারছিলাম না। তাই তো গাড়ি নিয়ে হাঁটে যেতে পারলাম না, এখানে চলে এলাম। সমস্যা তো ধীরে ধীরে বেড়েই চলেছে সাধু বাবা। এভাবে গ্রামের লোকেদের যদি এক এক করে সমস্যা হতে থাকে, তখন বিহারী মোহন যে এমন কি করলো? আমার মাথার ভেতরে কিন্তু অন্য কিছু ঘটছিল। বিহারী মোহন কিছু করেনি, সে বাঁচাবার চেষ্টা করছে সবাইকে। কিন্তু বিহারী মোহনের রহস্যটা অন্যরকম। দিনের বেলা সে থাকে না, রাতের বেলা থাকে। তার সঙ্গে অন্ধকার জগতের যোগ রয়েছে। কথাগুলো ভাবতে ভাবতে ঠিক করে ফেললাম, রাতের বেলা বিহারী মোহনের বাড়িতে একবার গিয়ে দেখব যে বিহারী মোহনকে দেখা যায় নাকি, আর সে কেনই বা সবাইকে তার বাড়িতে রাতের বেলায় যেতে বারণ করছে। এমনটাই মনে মনে স্থির করলাম। আমাদের সঙ্গে কথাবার্তা বলে লোকটা নিজের বাড়িতে চলে গেলে শিবুকে কথাটা বললাম।
তারপর দুপুরের খাবার খেয়ে দুপুরের দিকে গ্রামের অর্থাৎ বিহানপুরের এখানে ওখানে ঘুরে এলাম। এসে লম্বা একটু ঘুমিয়ে নিলাম। সন্ধ্যের একটু আগে আগে যখন ঘুম ভাঙল তখন বাইরে অন্ধকার নামতে শুরু করেছে। উঠে বিছানায় বসতে যাব, মাথাটা কেমন করে ঝট করে ঘুরে উঠল। ঠিক সেই মুহূর্তের জন্যেই মনে হলো আমি যেখানে ঘরে শুয়েছিলাম তার পেছনের দিকের খোলা জানলাটার কাছে কে যেন এসে দাঁড়িয়েছে। এক মুহূর্তের জন্যেই মনে হলো, আর তারপরেই যেন সে আবার হাওয়ায় মিলিয়ে গেল। চুপ করে অনেকক্ষণ বসেছিলাম। কে আমার জানলার কাছে এসেছিল, কিন্তু মনে মনে কোনো সদুত্তর খুঁজে না পেয়ে একসময় উঠে বাইরে চলে এলাম। দেখি শিবু অনেকক্ষণ উঠে পড়েছে। সে তৈরি হয়ে চুপ করে বসে আছে, তবে তার পাশে বসে রয়েছে সকালে দেখা সেই রমজান, অর্থাৎ সেই গাড়োয়ান। লোকটি আমায় দেখে একবার হেসে বলল, আপনারা তো রাতের বেলায় বিহারী মোহনকে দেখতে যাবেন, ভাবলাম আমিও যাই, যদি কোনো সাহায্য করতে পারি। তারানাথ আবার চুপ করল। বাইরে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। তারানাথের বাড়িতে আসবো আর বৃষ্টি হবে না, এমনটা তো হয় না। তারানাথও বাইরের আকাশের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আমি বললাম, তার মানে গ্রামেও বিপদটা আস্তে আস্তে হতে শুরু করেছিল, কিন্তু এই প্রেত ডামরি বা তার সঙ্গে থাকা সেই কালো মূর্তি বা অশুভ যে অশরীরী ছিল, তারা তখনও পর্যন্ত গ্রামের কারোর কোনো ক্ষতি তো করছিল না। তারা বিহারী মোহনকে ভয় পাচ্ছিল কেন? যে সাধক কোনো অপশক্তিকে জাগ্রত করে, খুব কম হলেও তার উপরে তার নিয়ন্ত্রণ থাকে। বিহারী মোহনের এসব জানা ছিল না। তবুও বিহারী মোহনের উপস্থিতিতে সেই অপশক্তিদের ক্ষমতা এখানে কমে আসত। প্রেত ডামরি এবং তার সঙ্গে থাকা অশরীরী কিন্তু রামমোহনকে মারতে চাইছিল রাতের বেলা সেইখানে আসার জন্য, কিন্তু বিহারী মোহন এসে পড়ায় তার সঙ্গে থাকা অশরীরী কিন্তু রমজানকে মারতে চাইছিল রাতের বেলা সেখানে আসার জন্য, কিন্তু বিহারী মোহন এসে পড়ায় তারা আর তাকে ভয় দেখাতে পারেনি। ভালো করে ভেবে দেখো, শিবু তাকে যতবার দেখেছে ততবার কিন্তু কালো ছায়াগুলোকে আশেপাশে দেখেছিল, তাদের সামনাসামনি নয়। কোনো কারণে বিহারী মোহনের উপস্থিতিতে তারা দূরে সরে যাচ্ছিল, আর এইটাই আমায় সবচেয়ে বেশি ভাবাচ্ছিল। ঠাকুরমশাই, আকাশের যা অবস্থা দেখছি বেশ জোরেই বৃষ্টি নামবে। আর কতটা রয়েছে আপনার গল্প? আপনি এবং ওই লোকটি আর শিবু গেলেন বিহারী মোহনের বাড়িতে। রাতের বেলা তাকে দেখতে পেলেন দেওয়ার কাছে? এত অধৈর্য হলে কি করে হবে বলো তো? এই গল্পের আসর এখনো আসল বাকি রয়েছে। যার জন্য এত কিছু বললাম সেইটাই তো তোমাদের শোনা হয়নি এখনো। রাতের বেলা আমি, শিবু আর সেই লোকটি মানে রমজান মিলে গেলাম বিহারী মোহনের বাড়িতে। গ্রামের চৌহদ্দির কাছে, মানে গ্রামের পথের কাছ থেকে তার বাড়িতে প্রবেশ পথের কাছে এসেছি। দেখতে পেলাম বারান্দার কাছে লণ্ঠন জ্বলছে, আর সেইখানে বসে রয়েছে বিহারী মোহন। বিহারী মোহন, বিহারী মোহন, একবার বাইরে এসো তো ভাই। বিহারী মোহন আমাদের দিকে মুখ তুলে তাকালো। সঙ্গে সঙ্গে যেন তার মুখে একটা অদ্ভুত ছায়া পড়ল। ঠিক আগের মতোই শক্ত গলায় বিহারী মোহন বলল, আবার এসেছি সেইখানে। তোকে বলেছি না এখানে রাতের বেলা আসবি না? আর তোর সঙ্গে ওরা কারা? রামমোহন? সাধু বাবা, আপনিও? চলে এলাম, ভাবলাম রাতের বেলা একবার তোমার সঙ্গে দেখা করে যাই। দিনের বেলা তোমার বাড়িতে এলে তোমায় দেখা যায় না, রাতের বেলায় এলে যদি তোমার দেখা পাওয়া যায় তাই আর কি। কথা বলতে বলতে আমি বিহারী মোহনের বাড়ির উঠোনের মধ্যে প্রবেশ করতে লাগলাম। বিহারী মোহন কিন্তু হঠাৎ নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। আগের মতোই গলায় বলল, আরে তোমরা কি করছো? বলেছি না রাতের বেলা আমার কাছে আসবে না।
রাতের বেলা এখানে আসলে তোমাদের বিপদ হবে। বিপদ কি হবে বিহারী মোহন? আমার যে কোনো একটা বিপদ হয়েছে তা আমরা বুঝতে পারছি। আমরা তিনজন তো রয়েছি, তুমি বলো সমস্যাটা কি? আমার কথা শোনো, তোমরা চলে যাও, তোমরা এখানে এসো না। কি বিপদটা হয়েছে সেটা আমাদের খুলে বলো বিহারী মোহন, আমরা তোকে সাহায্য করতে পারবো। কেউ আমায় সাহায্য করতে পারবে না, কেউ পারবে না। তোমরা চলে যাও এখান থেকে, চলে যাও বলছি, না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কিছু একটা যে হতে চলেছে সেটা বুঝতে পারছিলাম। ঘরের ভেতরে ভিজিয়ে রাখা দরজাটার ওপারে অন্ধকারে যেন কেউ এসে দাঁড়িয়েছে। বিহারী মোহন ঠিক সেই জায়গাটায় এসে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই ঘরের দরজাটা খুলে গেল, আর দেখতে পেলাম একটা মেয়ে দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। তার উচ্চতা বিহারী মোহনের চেয়ে সামান্য কম হলেও শরীরটা সামনে খানিকটা ঝোঁকানো, কালো কুচকুচে শরীর, মাথায় লম্বা চুল, চোখ মণিহীন। তাকে দেখতে পেয়ে রমজান বলে উঠল, একেই তো আমি দেখেছিলাম, আমার গরুটাকে হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছিল। বিহারী মোহন পেছনের দিকে তাকাতে গেল, তার আগেই পেছন থেকে সেই কালো মূর্তির একটা হাত বিহারী মোহনের মাথার উপর এসে পড়ল, আর সঙ্গে সঙ্গে চোখের সামনে একটা বীভৎস ব্যাপার ঘটে গেল। বিহারী মোহনের গোটা শরীরটা থরথর করে কেঁপে ওঠার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পেলাম বিহারী মোহনের শরীর থেকে চামড়া, রক্ত, মাংস যেন এক মুহূর্তে মিলিয়ে গেছে। তার বদলে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে একটা নরকঙ্কাল। মনে পড়ে গেল, প্রেত ডামরি ক্ষমতা দ্বারা মৃত মানুষের মধ্যে জীবন সঞ্চার করতে পারে, কিন্তু কিছু সময়ের জন্য আর কিছু নিয়ম মেনে। তাহলে কি বিহারী মোহন কোনোভাবে তার আগেই? ব্যাপারটা দেখে শিবু আর রমজান ভয় পেয়ে গেছে। এইবার মেয়েটা খিলখিল করে হেসে উঠে বলল, বড্ড কৌতূহল তোদের, তাই না? বড্ড কৌতূহল। আমার কাছে আয়, তোদের তিনজনকে এবার জীবন্ত কঙ্কাল বানিয়ে রাখবো। তার কথা শুনে আমি চমকে উঠলাম। এই কথাটা তো ভুলেই গেছিলাম। প্রেত ডামরির অনেক ক্ষমতার মধ্যে এমন একটি ক্ষমতা আছে, সে যেমন মৃত মানুষের শরীরের জীবন ফিরিয়ে দিতে পারে, তেমন জীবিত মানুষের শরীর থেকে প্রাণের সমস্ত চিহ্নটুকু এক মুহূর্তে কেড়ে নিতে পারে। হাসতে হাসতে সে এগোতে লাগলো আমাদের দিকে। তার সেই চেহারাটা তখন আস্তে আস্তে আরো খানিকটা বড় হয়ে গেছে। বাড়ির চৌহদ্দি পেরিয়ে উঠোনের কাছে নামতে নামতেই তার চেহারা প্রায় দ্বিগুণ হয়ে গেল। চারপাশ থেকে কালো কালো কতগুলো মূর্তি ছুটে এসে যেন বাতাসে লাফিয়ে পড়ল, আর মিশতে লাগলো সেই প্রেতের মাথার চুলের সঙ্গে, যেন তার চুলের বদলে কতগুলো কালো কালো ছায়া বাতাসে হিল হিল করে কাঁপতে লাগলো। শিবু আর রমজান কিন্তু বেশ ভয় পেয়ে গেছে। তখনই রমজান বলল, এসব কি সাধু বাবা, এসব কি? বিহারী মোহন কোথায় গেল? কোথা থেকে এলো? মেয়েটা আবার খিলখিল করে হাসতে লাগলো। তার হাসিতে যেন চারপাশটা কেঁপে উঠছে। বিহারী মোহন এই হাসির কথাই বলেছিল। এখন বুঝতে পারলাম কেন সে এমন কথা বলেছিল। বিহারী মোহনের গলা ভেসে এলো অনেকটা দূর থেকে, আগেই বলেছিলাম রাতের বেলা এখানে না আসতে। অনেক কষ্ট করে ওদের আমি আটকে রেখেছিলাম, কিন্তু আর পারলাম না। তোমার জন্যই এসব হয়েছে। না জেনে শুনে প্রেত ডামরিকে আহ্বান করে তাকে নিজের ঘরে বন্দী করেছিলে তুমি। আর যদি আমরা না আসতাম, অন্য কেউ যে কোনো সময় এখানে এসে তাদের মুক্ত করতে পারত। তোরাও মরবি, ওই ঘরে বাকিদের মতো তোদেরও আমি আটকে রাখবো। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে যেন কতগুলো আর্ত চিৎকার শুনতে পেলাম। বুঝতে পারলাম এতক্ষণ ধরে যে কালো ছায়াগুলো আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে,
তাদেরকেও ওই প্রেত ডামরি কোনোভাবে এক অন্ধকারের মাঝে আটকে রেখেছে। আর এখন সেই অন্ধকার ওই বিহারী মোহনের ঘরের ভেতর। শিবু কিন্তু কিচ্ছু বলছিল না, সে কেমন যেন চুপ করে গেছিল। ভয়ে ভয়ে আমরা তিনজন আস্তে আস্তে পেছনের দিকে সরে আসছি। পেছনে কিন্তু তেমন কিছুই নেই। শিবুকে বললাম, শিবু, কি হলো শিবু? বিহারী মোহন বলেছিল সেই প্রেত ডামরিকে জাগিয়েছিল এবং তারপরে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারপর থেকেই তার জ্বর দেখা যায়। কিন্তু বিহারী মোহন মারা গেল কবে? তারপরেও তো সেইখান থেকে বেরিয়ে কোনো এক সাধুর সঙ্গে ওই নদীর উত্তরের দিকে গ্রামে ঘুরে বেরিয়েছিল কয়েকদিন। শিবুর কথাটা শোনার সঙ্গে সঙ্গেই বুকের ভেতর যেন একটা কেমন হলো। তার মানে সেই সাধু, কিন্তু কোথায় সেই সাধু? এদিক ওদিক অন্ধকারের মধ্যে তাকাতে তাকাতেই হঠাৎ করে চোখ গেল যে গ্রামের পথ ধরে আমরা হেঁটে এসেছিলাম সেই গ্রামের পথের কাছে দাঁড়িয়ে আছে একজন। তার পরনে লাল কাপড়, কপালে তিলক কাটা, মাথায় উঁচু করে ধরা চুল, আর হাতে একটা মশাল। তার মুখে একটা অদ্ভুত হাসি। তাকে দেখতে পেয়ে বুঝতে পারলাম এই সব কিছু ওই সাধুই নিয়ন্ত্রণ করছে। না হলে প্রেত ডামরি এমনভাবে তো এক জায়গায় এমনি এমনি থাকতে পারে না। কিছু করার আগেই রমজানের একটা চিৎকার শুনতে পেলাম। তাকিয়ে দেখি একটা কালো ছায়া রমজানের পায়ের কাছটা জড়িয়ে ধরেছে। আমি ততক্ষণে এত কিছুর মধ্যে চুপ করে থাকতে না পেরে খানিকটা মাটি তুলে নিলাম। তারপর মন্ত্র পড়ে আরো খানিকটা ধুলো তুলে নিয়ে সেই ধুলো চারপাশে ছড়িয়ে দিতেই রামমোহনের পা থেকে সেই কালো ছায়াটা সরে গেল। এখন কিন্তু বারবার আমাদের আক্রমণ করার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারছিল না। কারণ আমি এখানে আসার আগেই সবার দেহ বন্ধন করে এসেছি। আমি মনে মনে কাল ভৈরবকে স্মরণ করতে লাগলাম। এমন অবস্থার মধ্যে থেকে একমাত্র কাল ভৈরবই আমাদের বাঁচাতে পারে। কিন্তু বেশিক্ষণ স্মরণ করতে হলো না। কি একটা হতে প্রেত ডামরি কেন যেন নিজের পথ পরিবর্তন করে ফেলল। হঠাৎ দেখি সেই সাধুর দিকে সে এগিয়ে যাচ্ছে হাওয়ায় ভর করে। সাধু কিছু বলছিল, কিন্তু শুনতে পেলাম না। শুনতে পেলাম প্রেত ডামরির চিৎকার। তুই কি ভেবেছিলি এতদিন ধরে আমাকে এখানে আবদ্ধ করে রাখতে পারবি? আজ আমি মুক্ত হয়েছি, আর সমস্ত বাঁধন ছিন্ন হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে তোর বাঁধন ছিন্ন হয়েছে। সাধুর চিৎকার শুনতে পেলাম। সে ছুটতে লাগলো অন্ধকারের মধ্যে। প্রেত ডামরি খিলখিল করে হাসতে হাসতে তার পিছু পিছু এগিয়ে গেল সেই দিকে। আমি আর সেখানে দাঁড়াতে চাইলাম না। বিহারী মোহনের গলা শুনলাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, ও এখন ফিরবে না। ওই সাধুর বাঁধন কোনোভাবে ও ছিন্ন করে ফেলেছে, আর তাই ওই সাধুকেই প্রথমে সে মারতে চাইবে। আর তোমার কি হবে? কাল দিনের বেলায় এসো। ওই ঘরেই আমার কঙ্কালটা রয়েছে। অনেক দিন আগেই আমি মরেছি। পচা গলা কঙ্কালটাকে নিয়ে তোমরা দাহ করে দিও, তাহলেই হবে। আর আমার এই গোটা বাড়িটাকে ভেঙে ফেলে এইখানে একটা পুজো করো। না হলে এই গোটা জায়গাটা ওই সাধুর প্রভাবে অভিশপ্ত হয়ে থাকবে। কিন্তু এসব কি করে হলো? ওই সাধুর সঙ্গে তো তুই গিয়েছিলি। ওই সাধুই তো আমার সর্বনাশ করেছে। সেই ইচ্ছে করে আমায় এমন মন্ত্র শিখিয়েছিল যাতে তাকে আহ্বান করলে মাত্র কিছুদিনের মধ্যেই সে সেই সাধককে মেরে ফেলে। আমাকেও সে মেরে ফেলবে সে কথা জানতো সাধু। তাই সে নিজেই আমায় দেখা দিয়ে আমায় নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল। সে রাতে সে প্রেত আমায় মেরে ফেলে। সেই রাতেই সে প্রেত ডামরিকে বন্দী করেছিল, আমার শরীরকে কাজে লাগিয়েছিল। তাই তো তোমরা সবাই আমাকে রাতের অন্ধকারে অমন জীবিত দেখতে পেতে। কিন্তু প্রেত ডামরির ক্ষমতা অনেক। তাই তো সে আজ বাঁধন কাটিয়ে প্রথমে সাধককে মারবে। ওই সাধু সব জেনে শুনে আমায় নিজের কাজে লাগিয়েছে। আমরা বিহারী মোহনকে দেখতে পাচ্ছিলাম না। একটা কালো অবয়ব যেন আমাদের সঙ্গে সঙ্গে এগিয়ে এলো।
বাড়ির কাছাকাছি আসতেই সে চলে গেল। সেই রাতে রমজান এই বাড়িতেই থেকে গেল। পরদিন সকালে গ্রামের লোক নিয়ে ওই বাড়িতে ঢুকে বিহারী মোহনের পচা গলা কঙ্কাল খুঁজে পেলাম। সেইটাই দাহ করা হলো। বাড়িটাও ভেঙে ফেলার কথা বলে এলাম শিবুকে, কিন্তু কি কারণে সেখানে আর থাকতে ইচ্ছে হলো না। সেখান থেকে পরদিন সকালবেলায় বেরিয়ে এলাম। বিহানপুরে তারপরে কি হয়েছিল সে কথা আমি জানি না, তবে আশা করি যে সেই প্রেত ওদের উপর আর আক্রমণ করেনি। কেন? প্রেত ডামরি তো ওদের কাছেও এসেছিল, তাহলে? একবার যখন সে মুক্ত হয়েছে তখন সে নিজের জগতেই আগে ফিরে যাবে। বিহারী মোহনের জন্য সে এসেছিল। ওই সাধু তাকে আটকে ছিল, কিন্তু বাকিরা তো তার কোনো ক্ষতি করেনি। সেখানে আটকে ছিল বলেই সে এমন কাজ করেছিল। বাইরে বৃষ্টি কমতে শুরু করেছে। আমরা আর দেরি করলাম না, বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে পথে চলতে চলতে কিশোরীকে উসখুস করতে দেখে তাকে প্রশ্ন করতে সে বলল, একটা কথা কিছুতেই বুঝতে পারলাম না, বুঝলে? ঠাকুরমশাই বললেন যে ওই প্রেত ডামরি ঘরের মধ্যে বন্দি ছিল, বেশ, কিন্তু রামমোহন তো তাকে দেখেছিল তার দুটো গরুর সামনে, তার গরু দুটোর শিংয়ের উপরে হাত রেখে দাঁড়িয়ে থাকতে। তাহলে এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না। মনে মনে স্থির করলাম পরদিন তারানাথের কাছে জিজ্ঞাসা করে নিতে হবে। তাই বললাম, এখন চলো, আর দেরি করে লাভ নেই, পরে দেখা যাবে। আকাশের অবস্থা ভালো নয়, ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। এবার মনে হচ্ছে 1 মাস পরে তো পুজো, পুজোর মধ্যে বোধহয় কলকাতা ভাসবে। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প বিহানপুরের বিপদ। বিভিন্ন চরিত্রে জ্যোতির্ময়, সুরজিতা, সোমা, বর্ণক, অমিত, সৌম্যজিৎ এবং রিতম। সমগ্র গল্পটির কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, এবং গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।